হ্যালো স্টুডেন্টস, তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে ডিএনএ রেপ্লিকেশন কিভাবে হয়। আজকের ভিডিওতে আমরা ট্রান্সক্রিপশন স্টার্ট করছি, দ্যাট মিন্স দ্য প্রসেস অফ ফরমেশন অফ আরএনএ ফ্রম দ্য ডিএনএ। ক্লিয়ার? তাহলে আজকে আমরা ফার্স্টে দেখে নিই আরএনএ স্ট্রাকচার। আরএনএ বলতে আমরা রাইবো নিউক্লিক অ্যাসিড জানি। আর আরএনএ এর কম্পোনেন্টস কি? আরএনএ এর মধ্যে তিনটে কম্পোনেন্টস থাকে, যেমন আমাদের নিউক্লিওটাইড ছিল। আচ্ছা, এটা হবে নিউক্লিওটাইড, এটা হলো মনোমার। কি কি থাকে এর মধ্যে? তিনটে জিনিস থাকে, কি কি বলেছিলাম? ফসফেট গ্রুপ, রাইবোজ সুগার আর নাইট্রোজেনাস বেস। তাহলে এখানেও থাকবে নাইট্রোজেনাস বেস, রাইবোজ সুগার, ফসফেট গ্রুপ। তাহলে এই তিনটে মিলে থাকছে। নাইট্রোজেনাস বেসের মধ্যেও কি কি থাকছে? সবকটা থাকে না? এ, ইউ, জি, সি। তার মানে অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন, এই চারটি জিনিস থাকছে। রাইবোজ সুগার থাকছে। আর আমরা বলেছিলাম রাইবোজ সুগার থাকার জন্য কি এটা লেস স্টেবল, কারণ ডিঅক্সি রাইবোজ সুগার ইজ মোর স্টেবল। আর ইউরাসিল থাকার জন্য এটা লেস স্টেবল, কারণ থায়ামিন ইজ কি মিথাইলেটেড ইউরাসিল, দ্যাটস ওয়াই থায়ামিন ইজ মোর স্টেবল। তাহলে এটা হলো কি রাইবোসোম, এটা মানে আরএনএ এর কম্পোজিশন। এটাও কি কি দিয়ে জয়েন্ট থাকে? এটাও কিন্তু ফসফোডাইএস্টার বন্ড দিয়েই অ্যাটাচ থাকে। ওকে, তো আরএনএ এর মধ্যে আমরা দেখি দুটো ভ্যারাইটি আছে। মেইনলি আরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেডই হয়। সিঙ্গেল স্ট্র্যান্ড মানে একটাই দাগ আছে। আর ডাবল স্ট্র্যান্ডেড মানে হলো গিয়ে দুটো রয়েছে। এক্সাম্পল প্রচন্ড রেয়ার কেস রিও ভাইরাস। আবার ডিএনএ আমরা নর্মালি জানি কি ডাবল স্ট্র্যান্ডেড হয়, কিন্তু কিছু এক্সাম্পল রয়েছে, মানে কিছু এক্সেপশনস রয়েছে যেটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ ক্যারি করে, যেটা হলো 174 ব্যাকটেরিওফেজ। ক্লিয়ার? এবার আমরা আরএনএ কে যদি দেখি, আরএনএ কে মেইনলি আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি। কি কি পার্টে ডিভাইড করতে পারি? একটা হলো জেনেটিক আরএনএ, মানে কি জিনোমিক আরএনএ, মানে কি বলতে পারি দিস অর্গানিজমস আর ইউজিং আরএনএ as জেনেটিক মেটেরিয়াল। ক্লিয়ার? তাহলে জেনেটিক মেটেরিয়ালকে মানে আরএনএটাকে অ্যাজ জেনেটিক মেটেরিয়াল ইউজ করছি। ঠিক আছে? নন জেনেটিক কি হতে পারে? নন জেনেটিকের মধ্যে আমরা বলবো এটা হলো ডিএনএ অ্যাজ জেনেটিক মেটেরিয়াল, তাহলে বাকি কি কাজে লাগছে? স্ট্রাকচার ফরমেশন। স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল কম্পোনেন্ট, ফাংশনাল এই হিসাবে কাজ করছে। তো আমরা জিনোমিক ডিএনএ নিয়ে আলোচনা করলেও আমাদের এক্সাম্পল কি হবে? ভাইরাস। কি কি ভাইরাস হতে পারে? যেমন ধর টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস, করোনা ভাইরাস, এইচআইভি ভাইরাস। ঠিক আছে? এখানেও আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি, একদম নর্মাল আরএনএ ভাইরাস আর রেট্রো ভাইরাস। আরএনএ ভাইরাস মানে হলো যারা তোর আরএনএ আছে এর মধ্যে, সেখান থেকে ডিরেক্টলি প্রোটিন ফর্ম করছে। আর রেট্রো ভাইরাস মানে হলো আরএনএ আছে এর মধ্যে, সেখান থেকে ডিএনএ ফর্ম করছে, সেখান থেকে আবার আরএনএ ফর্ম হয়ে আবার প্রোটিন ফর্ম হচ্ছে। তার মানে আগের ফর্মে চলে যাচ্ছে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড রেট্রো ভাইরাস। ক্লিয়ার? সো এবার স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল কম্পোনেন্ট যদি হয়, তাহলে নন জেনেটিক ডিএনএ কে আমরা, নন জেনেটিক আরএনএ কে আমরা তিনটে পার্টে ডিভাইড করতে পারি। একটা হলো এমআরএনএ, একটা হলো আরআরএনএ, একটা হলো টিআরএনএ। এমআরএনএ বলতে বোঝায় মেসেঞ্জার আরএনএ,
আরএনএ হলো কি রাইবোসোমাল আরএনএ, টিআরএনএ মানে হলো ট্রান্সফার আরএনএ। তাহলে এই তিনটে জিনিস আমাদের পড়তে হবে। তাহলে এমআরএনএ কি কাজ করছে, আরআরএনএ কি কাজ করছে, আর টিআরএনএ কি কাজ করছে, এগুলো জানতে পারলে আমরা ক্লিয়ার। এখন যে পার্টটা বোঝাবো সেটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা পার্ট। এই টোটালটা জিনিসটার উপরে আমাদের কনসেপ্টটা পুরোপুরি রয়েছে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে এটা একটা ডিএনএ। ক্লিয়ার? এবার এই ডিএনএটার স্পেসিফিক কোনো সাইটে এটা ধরে নিলাম একটা জিন আছে, এই জিনটা থেকে একটা পার্ট অফ আরএনএ ক্রিয়েট হয়েছে। তাহলে এটা ছিল ডিএনএ এর মধ্যে জিন, যেটা কি ক্রিয়েট করেছে। বিষয়টা এরকম, একটা রান্নার বই আছে, সেই রান্নার বই বলতে মানে দেখবি মানে ওর ভিতরে তো লেখা থাকে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে, কতটা লাগবে, কিভাবে কিভাবে কোনটার পরে কোন স্টেপটা রয়েছে, তারপরে কি স্টেপ রয়েছে, দিস ইজ দ্য প্রসেস। ঠিক আছে, তাহলে এইটা হলো সেই বইটা। এবার তুই কি করলি, সেটাকে নিয়ে কাজ করার জন্য, সেটাকে দেখে দেখে লেখার জন্য একটা পেজের মধ্যে সেটা লিখে নিই। তাহলে সেইটা হলো গিয়ে আমার আরএনএ। তাহলে ডিএনএ এর মধ্যে যে সেন্সটা ছিল, সেই সেন্সটা অ্যাকচুয়ালি রিফ্লেক্টেড হচ্ছে এই আরএনএটার মধ্যে। তাহলে ডিএনএ এর মধ্যে যে মেসেজটা ডিএনএ দিতে চাইছিল, সেই মেসেজটা রিফ্লেক্টেড হচ্ছে এই আরএনএ তে। দ্যাটস ওয়াই দিস আরএনএ ইজ কল্ড এমআরএনএ। বোঝা গেছে? ক্লিয়ার? এইবার এইটার মধ্যে কিছু কোডস থাকে। কোডস বলতে কি, যেমন ধর এ ইউ জি বা ইউ 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 বা জি জি জি। তাহলে এরকম টাইপের কিছু কোড পর্ব, মানে এটা তো জেনেটিক মানে সিকোয়েন্স আর কি। তো এইরকম ধরনের কোড যেগুলো তিনটে একসাথে আছে, দে আর কল্ড কোডনস। এবার এই কোডন গুলোকে কে রিড করতে পারে? কোডন গুলো থেকে আমি দেখে দেখে এটা কি তাহলে আমার তৈরি হয়ে গেছে? না। তাহলে এই কোডনটাকে রিড করতে পারে একজনই, সেই কোডনটাকে রিড করতে পারে হলো আমাদের টিআরএনএ। বিষয়টা এরকম হলো, ধর এই এইউজির এগেনস্টে মানে এই কোডটা যদি থাকে, তাহলে আমি ধর জানি মেথিওনিন আসে। ঠিক আছে, তাহলে আমি যে জানি মেথিওনিন যে আসে, এগুলো নিচে নামিয়ে দিতে সুবিধা হবে বুঝতে। মেথিওনিন যে আসে, এটা কনফার্ম করব কিভাবে? এইখানে এর এগেনস্টে একটা অপোজিট তোর কোড থাকে, মানে আরএনএ যেহেতু, আরএনএর মধ্যেও তো একটা সিকোয়েন্স আছে। এবার দেখ এ এর এগেনস্টে কি থাকবে? ইউ। তাহলে ইউ এ সি। তাহলে এমন একটা আরএনএ লাগবে যে আরএনএটার মধ্যে এই পজিশনটা থাকবে, যেটা রেকগনাইজ করবে যে এমআরএনএ এর এই সিকোয়েন্সে এইখানে এটাই আছে, আর সেই অনুযায়ী ও একটা অ্যামিনো অ্যাসিডকে ধরে নিয়ে আসবে। তার মানে যেই টিআরএনএটার মধ্যে এই জায়গাটাতে এই একটা মানে এই সিকোয়েন্সটাই আছে, সেই একমাত্র কাকে ধরে নিয়ে আসতে পারবে? মিথিওনিনকে। ক্লিয়ার? এবার ধর সেকেন্ডটার মধ্যে কি হবে? এটা হবে এ এ এ, এটা ধরে নিলাম আমি ফিনাইল অ্যালানিন, ধরে নিয়ে আসলো। এটা জি জি জি, এটা ধর হবে কি সি সি সি, গ্লুটামিক অ্যাসিডকে ধরে নিয়ে আসলো। প্রবলেমটা দেখ, সবাই নিয়ে আসলে তো হবে না, এদের মধ্যে বন্ড ক্রিয়েট করতে হবে। বন্ড ক্রিয়েট করতে হবে, বন্ড ক্রিয়েট করতে হবে। তাহলে দেখ এই যে বন্ড ক্রিয়েট হলো, এই বন্ডটা কি বন্ড? পেপটাইড বন্ডিং ফর্ম হচ্ছে। এই জিনিসটা তৈরি করতে হেল্প করে হলো একটা আরএনএ
যেটার নাম হলো 23S rRNA। আর আমি যে বড় স্ট্রাকচারটা আঁকলাম, দিস ইজ রাইবোজোম। রাইবোজোম মাল আরএনএ, তাও কোনটা 23S rRNA, যেটা কি করছে, দুটো পেপটাইডের মধ্যে বন্ড ফর্ম করছে। দেখ, পেপটাইডের মধ্যে বন্ড ফর্মেশন করা মানে কি, একটা জায়গায় COOH আছে আর একটা জায়গায় NH2 আছে, সরি, এদের এখান থেকে ওয়াটার রিলিজ করতে হবে। তাহলে দেখ, এই যে পেপটাইড ফর্মেশনটা হচ্ছে বা পেপটাইড বন্ড ফর্মেশনটা হচ্ছে, এটা আলটিমেটলি একটা কার কাজ? এনজাইমের কাজ। তাহলে আমি বলতে পারি 23S rRNA acts as an enzyme। তাহলে আরএনএ যখন এনজাইম হিসেবে কাজ করে, দ্যাট এনজাইম ইজ কল্ড রাইবোজাইম। ঠিক আছে, তাহলে এইটা কে হেল্প করছে? রাইবোজাইম। এবার একটা পেপটাইডকে নেক্সট পেপটাইডে ট্রান্সফার করছে, তাই জন্য রাইবোজাইম বা 23, মানে রাইবোজাইম হলো ক্লাস, যেই এনজাইম গুলো কাজ, মানে যেই আরএনএ গুলো এনজাইম হিসেবে কাজ করে, দ্যাট আর কল্ড রাইবোজাইম। যেহেতু এইখানে একটা পেপটাইডকে তৈরি করছে, মানে একটা অ্যামিনো অ্যাসিডকে পেপটাইডে ট্রান্সফার করছে, দ্যাটস ওয়াই 23S rRNA is also called peptidal ট্রান্সফারেজ। বোঝা গেছে? রাইবোজাইমকে, রাইবোজাইম হলো ক্লাস অফ এনজাইমস যেটা আরএনএ, তার মধ্যে একটা স্পেসিফিক হলো 23S rRNA। কেন? এটা একটা পেপটাইড বন্ড তৈরি করতে হেল্প করে দুটো মানে দুটো অ্যামিনো অ্যাসিডস এর মধ্যে, আর এখানে পেপটাইডাল ট্রান্সফারেজ হিসেবে তাই জন্য ওকে নাম দেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে কি কি বুঝলাম? এমআরএনএ হলো জিনের যে সেন্সটা সেটাকে নিয়ে যাচ্ছে আরএনএ ফরম্যাটে, সেটাকে রিড করার জন্য লাগছে আমার টিআরএনএ, সেইটাকে অ্যাসেম্বল করার জন্য লাগছে আমার আরআরএনএ। তাহলে প্রোটিন সিনথেসিসের জন্য আমাদের মেনলি কি কি রকমের প্রোটিন, মানে কি কি রকমের আরএনএ লাগে? তিনটেই লাগে। যদি শুধুমাত্র আমার কাছে এমআরএনএ থাকতো আমি তৈরি করতে পারতাম না, শুধুমাত্র টিআরএনএ থাকতো তৈরি করতে পারবো না, শুধুমাত্র আরএনএ থাকলেও তৈরি করতে পারবো না। তাহলে ডিএনএ থেকে আরএনএ সিনথেসিস এবং প্রোটিন সিনথেসিস, দিস থ্রি প্রসেস ইজ ডিপেন্ডেন্ট আপন দিস থ্রি কাইন্ড অফ আরএনএ। ক্লিয়ার? তাহলে এই জায়গাটার কনসেপ্টটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট পোর্শনে মুভ করি। এবার বলছে এক একটা আরএনএ নিয়ে আমরা কথা বলবো। প্রথমে হলো স্ট্রাকচার অফ আরআরএনএ। আরআরএনএ কে প্রথমে বলা হয়, আচ্ছা একটা কথা বলে রাখি, এখানে না অ্যাবান্ডেন্স বলা হয়, মানে অ্যামাউন্ট। যেহেতু আমি ক্লাস নিচ্ছি, আমি আমার নামই বলবো, PRITAM। তা কি বললাম? PRITM, প্রীতম স্যার ক্লাস নিচ্ছে, তাহলে PRITM যদি হয় তাহলে RTM। তাহলে আরআরএনএ হলো সব থেকে বেশি থাকবে, তারপরে টিআরএনএ, তারপরে এমআরএনএ। লিস্ট অ্যামাউন্টে থাকবে এমআরএনএ, ম্যাক্সিমাম থাকবে আরআরএনএ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আই আন্ডারস্ট্যান্ড, ওকে ক্লিয়ার। এবার দেখ, তাহলে আরআরএনএ এর মধ্যে এখানে হলো রাইবোজোমাল আরএনএ মোস্ট অ্যাবান্ডেন্ট, যেটা বললাম হাইলি স্টেবল। হাইলি স্টেবল কারণ হাইলি স্টেবল বলেই সব থেকে বেশি রয়েছে। যেটা পৃথিবীতে স্টেবল সেটাই পৃথিবীর সব থেকে অ্যাবান্ডেন্ট, যেটা অ্যাবান্ডেন্ট সেটাই স্টেবল। এবার কোথায় তৈরি হয়? নিউক্লিয়াসের মধ্যে। দেখ, নিউক্লিয়াসের মধ্যে আমি ড্র করেছি, এটা ধর একটা ডিএনএ আছে, মেইনলি এটা নিউক্লিওলাস, আর এটা হলো নিউক্লিওপ্লাজম, আর এটা হলো সাইটোপ্লাজম, এটা ইআর। তো মেইনলি দেখ 18S rRNA, 5.8S rRNA, 28S rRNA, এই সমস্ত আরআরএনএ গুলো তৈরি হয় নিউক্লিওলাসের মধ্যে। কার কথা বলছি? প্রোক্যারিওট আর ইউক্যারিওট। নিউক্লিয়াস আছে মানে ভাই প্রোক্যারিওট ইউক্যারিওট কি আছে? এটা অবভিয়াসলি ইউক্যারিওটিক হবে, নিউক্লিয়াস তো থাকেই ইউক্যারিওটের মধ্যে। এবার যদি প্রোক্যারিওটস বলি তাহলে কোথায় হবে? নিউক্লিয়াসের মধ্যে না, পারে প্রোক্যারিওটস এর মধ্যে শুধু সাইটোপ্লাজমই আছে, সব কোথায় হবে? সাইটোপ্লাজমের মধ্যে একটা জায়গাতেই হবে। ক্লিয়ার? তাহলে এই জায়গাটা তৈরি হচ্ছে, দেখ নিউক্লিওলাসের মধ্যে তৈরি হচ্ছে 18S, 5.8S, 28S, আর নিউক্লিওপ্লাজমের মধ্যে তৈরি হচ্ছে 5S। মনে রাখবি, নিউক্লিওপ্লাজমের মধ্যে একমাত্র যেটা তৈরি হতে পারে সেটাই দুজনের মধ্যে থাকে। পরে আমি আসছি কনসেপ্টটা। তাহলে মনে রাখবি এটা যেহেতু, তাহলে কি টাইপের রাইবোজোম?
80s রাইবোজোম, যার লাস্টে 8 রয়েছে সেগুলো সবকটা 80s রাইবোজোমের জন্য হবে। ক্লিয়ার? পরে আমি এই কনসেপ্টটা ডিটেলসে রয়েছে। এবার দেখ এটার ফাংশন। দেখ রাইবোজোমের স্ট্রাকচার, রাইবোজোম কি দিয়ে তৈরি? রাইবোজোম ইকুয়ালস টু rRNA প্লাস প্রোটিন। রাইবোজোম কি কি দিয়ে তৈরি হয়? rRNA আর প্রোটিন। তাহলে আলটিমেটলি রাইবোজোম তৈরি করতে হেল্প করছে। আর রাইবোজোমকে আমরা বলি প্রোটিন হাউস, প্রোটিন তৈরি করতে হেল্প করে, প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল। তাহলে প্রোটিন আলটিমেটলি আমাদের বডি স্ট্রাকচার তৈরি করতে হেল্প করে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড স্ট্রাকচারাল আরএনএ। ঠিক আছে? রাইবোজোম স্ট্রাকচার ক্রিয়েট করতে হেল্প করছে। সাম আরএনএ অ্যাক্টস অ্যাজ এনজাইম, অলরেডি আমরা পড়লাম যে 23S আরএনএ একটা থেকে আরেকটা ট্রান্সফার করে। ইন কেস অফ ইউক্যারিওটস দ্যাট 23S আরএনএ ওই কাজটা করে, আর প্রোক্যারিওট, সরি উল্টো বললাম, ইন কেস অফ প্রোক্যারিওটস 23S আরএনএ এই কাজটা করে, ইন ইউক্যারিওটস তোর 28S মনে রাখবো করে I8 মনে থাকবে। ওকে, এবার হলো গিয়ে বাইন্ডিং অফ রাইবোজোম। বাইন্ডিং অফ রাইবোজোম মানে দেখ এইখানে টিআরএনএটা এইখানে বাইন্ড করে লার্জার সাব ইউনিটে, সেটাকে কনফার্ম করে কে? আরআরএনএ। স্মলার আরএনএটা, স্মলার সাব ইউনিটটা যে তোর এমআরএনএ এর সাথে বাইন্ড করবে সেটাও কনফার্ম করে কে? 16S আরআরএনএ। এবার যদি আমরা স্ট্রাকচার অফ রাইবোজোম ইন ব্রিফ দেখি তাহলে আমরা দেখতে পাবো এটা আমরা 70S রাইবোজোমের কথা বলছি, এটা 80S রাইবোজোমের কথা বলছি। মানে মনে রাখবো কি করে? মনে রাখবো একটাই প্রসেস। মনে রাখবো কিভাবে? দেখ নর্মালি ভাব যে যারা পুরোনো দিনের গান শোনে, যারা নতুন দিনের গান শুনে, প্রোক্যারিওটিক মানে পুরোনো দিনের লোক পুরোনো দিনের গান শুনবে, ইউক্যারিওটিক মানে নতুন দিনের লোক নতুন দিনের গান শুনবে। প্রোক্যারিওটিক 70s এর গান শুনবে, ইউক্যারিওটিক 80s এর গান শুনবে। 70s এর গান মানে 70S রাইবোজোম, 80s এর গান মানে 80S রাইবোজোম। বোঝা গেছে? এবার দেখ তাহলে 70S রাইবোজোমের দুটো সাব ইউনিট আছে, এটা হলো লার্জার সাব ইউনিট, এটা হলো স্মলার সাব ইউনিট। এটা হলো লার্জার সাব ইউনিট, এটা স্মলার সাব ইউনিট। দেখ লার্জার সাব ইউনিট যদি আমরা দেখি, লার্জার সাব ইউনিটটা হলো এখানে হয় হলো 50S, আর স্মলার সাব ইউনিট হয় হলো 30S। এখানে হলো 60S আর 40S। তো ঘটনাটা এরকম, এস বলতে এটা সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বলা যেতে পারে, ভেদবার্গ ইউনিট, ভেদবার্গ ইউনিট। ঠিক আছে? এটা হলো যে সেন্ট্রিফিউগেশন করে কত স্পিডে সেটা ভেলোসিটিতে ছিটকে যাবে, কত রাউন্ডস পার মিনিটে, মানে তোর সেন্ট্রিফিউগেশন করলে কখন কোনটা আইসোলেট করতে পারবো সেই অনুযায়ী করা হয়। এটা নিয়ে আমি পরে যখন সেলের স্ট্রাকচার পড়াবো তখন সেটা নিয়ে ডিটেলসে বলবো। এইখানে দেখ লার্জার সাব ইউনিটে বলছে আমার যদি 70S রাইবোজোম দেখি, টোটাল রাইবোজোমের মধ্যে 3 রকমের আরএনএ থাকে, একটা হলো 5S, একটা 23S, একটা 16S। ক্লিয়ার? আর 80S এর মধ্যে 5S, 5.8S, 28S, 18S। মনে রাখবো কি করে? দেখ যে কটা 8 দিয়ে কমপ্লিট সে কটা সব কটা কার পার্ট? 80S। আর 5S টা দুজনেরই কমন। ক্লিয়ার? আর এইটা হলো 23S আর 16S, এইটা মনে রাখতে হবে। 23S এটা কিন্তু অ্যাকচুয়ালি এনজাইমের মতো কাজ করে, আর 28S ও কিন্তু। আর 5S এর একটা স্পেসিফিসিটি আছে, এই সবকটার মধ্যে একমাত্র 5Sই আরএনএ পলিমারেজ 3 দিয়ে তৈরি হয়। একমাত্র 5S দুটোর মধ্যে কমন, সেটা আরএনএ পলিমারেজ 3 দিয়ে তৈরি হয়। এইখানে দেখ যেহেতু লার্জার সাব ইউনিট, আমরা অলরেডি কিন্তু এর আরআরএন এর স্ট্রাকচারাল কম্পোনেন্টস যেগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করেছি। প্রোটিনের ব্যাপারেও জানতে হবে। তাহলে এইখানে 34 খানা প্রোটিন থাকে। কপাল প্রচন্ড ভালো, সায়েন্টিস্টরা ইন্ডিভিজুয়াল প্রোটিনের নাম দেয়নি। কি করেছে? যেহেতু লার্জার সাব ইউনিট তাই জন্য L1 থেকে L34 প্রোটিনসের নাম দিয়ে দিয়েছে। এখানে কি S1 থেকে S21 স্মলার সাব ইউনিট, এখানে দেখ L1 থেকে L49 লার্জার সাব ইউনিট, S1 থেকে S33 স্মলার সাব ইউনিট। এটা হলো আমাদের রাইবোজোমের স্ট্রাকচার। এটা কিন্তু আমাদের ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন দুটোতেই প্রচুর কাজে লাগবে। আশা করি এতটা অবধি ক্লিয়ার। নেক্সট পার্ট দেখ টিআরএনএ। টিআরএনএ অলরেডি আমরা পড়লাম। টিআরএনএ স্ট্রাকচার যদি আমরা দেখি, একটু বাদে দেখছি আমরা। দেখ 10 থেকে 15% স্মলেস্ট আরএনএ, দেখবি বইয়ের মধ্যে টিআরএনএ স্ট্রাকচারটা সব থেকে বড় করে দেওয়া থাকে। স্ট্রাকচারটা বড় করে দেওয়া থাকলেও জিনিসটা মানে ম্যাগনিফাইড আর কি। ঠিক আছে? ম্যাগনিফাইড হয়েছে তাই জন্য। এটা হলো স্মলেস্ট আরএনএ, সলিউবল আরএনএ, অ্যাডাপ্টার আরএনএ, কারণ দেখ ওই যে ওটাকে অ্যাডাপ্ট করেছিল মনে পড়ছে। আর এটা হলো ক্যারিয়ার আরএনএ, কারণ অ্যামিনো অ্যাসিডগুলোকে ক্যারি করে করে নিয়ে আসছে। এবার দেখ এটা স্ট্রাকচার যেটা 2D স্ট্রাকচার ছিল,
আর 3D স্ট্রাকচার, দু রকমের স্ট্রাকচার আছে। 2D স্ট্রাকচারটাকে ডিসকভার করেছিল হলো গিয়ে হলি। এই স্ট্রাকচারটাকে বলা হয় খুব ফেমাস স্ট্রাকচার, ক্লোভার লিভ স্ট্রাকচার। আর কিম যে স্ট্রাকচারটা বলেছিল সেটা হলো ইনভার্টেড এল স্ট্রাকচার, 3D স্ট্রাকচারটা। বোঝা গেছে? এতটা অব্দি ক্লিয়ার? এবার নেক্সট পার্টে মুভ করে দেখি। এবার হলো স্ট্রাকচার অফ টিআরএনএ। স্ট্রাকচার অফ টিআরএনএ হলো গিয়ে আমাদের টিআরএনএ এর মধ্যে এটা হচ্ছে গিয়ে টিআরএনএ 2D স্ট্রাকচার, এটা হলো ক্লোভার লিফ স্ট্রাকচার আমরা পড়ছি। প্রথম কথা, একটাই কিন্তু স্ট্র্যান্ড সেলফ অ্যানিলিং হয়েছে। কি বলা হয় প্রসেসটাকে? সেলফ অ্যানিলিং। ঠিক আছে? কেন হয়েছে এই জিনিসটা? দেখ, কিছু আনইউজুয়াল বেসিস রয়েছে। আনইউজুয়াল বেসিস মানে যাদের সাথে কেউ বাইন্ড করতে যায় না। অ্যাডিনিনের সাথে কে বাইন্ড করে? ইউরাসিল, মানে ইন কেস অফ আরএনএ। আর গুয়ানিনের সাথে কে বাইন্ড করে? সাইটোসিন। কিন্তু তুই এইটা কখনো পড়েছিস ডাইহাইড্রক্সি ইউরাসিল বা ডাইহাইড্রো ইউরাসিল? এটা কি পড়েছিস? কখনো পড়িসনি? তাহলে এটা একটা আনইউজুয়াল বেস, দ্যাটস ওয়াই এটা লুপ ফর্ম করেছে, মানে কেউ ওর সাথে বাইন্ড করছে না, একটা লুপ ফর্ম হয়ে গেছে। ক্লিয়ার? এবার দেখ টি সাই সি লুপ, সিউডো ইউরাসিল। ঠিক আছে? টি সাই সি লুপ এটাও কিন্তু একটা আলটিমেটলি লুপ ফর্ম করেছে। আর এখানে রেকগনিশনে রয়েছে, রেকগনিশন লুপ বলতে এটা দেখ, এখানে একটা এমআরএনএ আছে, এখানে এ ইউ জি রয়েছে, এ ইউ জি এর এগেইনস্টে থাকবে হলো কি ইউএসি। ঠিক আছে? তাহলে এইটা আমরা কি বলেছিলাম? কোডন। আর কোডনের অপোজিট যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? অ্যান্টিকোডন। বা উল্টো করে যদি কোডনকে বলি, দেখ নাম আসছে নোডক। দেখ, সিওডিএন কে উল্টো করে বললে বলবো নোডক। আর এইখানে একটা আর্ম রয়েছে যেটার কাজ এখনো পর্যন্ত জানা যায়নি, এটার লেন্থও ভ্যারি করে, তাই জন্য এটাকে বলা হয় ভ্যারিয়েবল আর্ম। ক্লিয়ার? তাহলে এটার ফাংশন বোঝা গেল, অ্যান্টিকোডন। আচ্ছা, এবার এটার ফাংশন আমরা বুঝবো, তার আগে আমরা একটু দেখে নিই। দেখ, প্রত্যেকটা আরএনএ এর মধ্যে, এই সরি টিআরএনএ এর মধ্যে 5 প্রাইম মিথাইলে ফসফেট গ্রুপ তো থাকবেই, আর ওখানে কিন্তু একটা জি থাকবে, মানে গুয়ানিন থাকবে। ক্লিয়ার? আর 3 প্রাইমে ওইস থাকবে অবশ্যই, আর এখানে একটা সিএএ থাকবে। ঠিক আছে? সিএএ থাকবে। এবার ধরে নে এটা মিথাইল, মিথাইল গ্রুপে আমি ধরে নিই এখানে মিথিওনিন যদি থাকে, তাহলে এখানে আর গ্রুপের মধ্যে থেকে এখানে একটা কি আসবে? এখানে তো সি ডবল বন্ড। আচ্ছা, এটা NH2 করে দিই। এই ছিল, এখান থেকে তো একটা H2 রিলিজ হয়ে যেতে পারে, তাহলে H2 রিলিজ হয়ে গেলে কি হবে? তাহলে এই যে বন্ডিংটা তৈরি হলো সেটা এস্টার বন্ড। ফসফোএস্টার নয় কেন? কারণ স্যার ফসফেট নেই। অবভিয়াসলি, কারণ দেখ এখানে যে বন্ডটা, তার মানে এখানে আমি এটা বোঝাতে চাইলাম যে টিআরএন এর 3 প্রাইম এন্ডটাকে এটাকে অ্যাকসেপ্টার আর্ম বলা হয়। অ্যাকসেপ্টার আর্ম বলা হয় কারণ এটা দেখ অ্যাকসেপ্ট করছে কি দিয়ে? এস্টার বন্ডিং। এই বন্ডিংটাকে কি বললাম? এইখানে একটা বেস থাকে, যেটাকে বলে ডিসক্রিমিনেটর বেস, যেটা এই নর্মাল পুরো যে টিআরএন এর যে স্ট্রাকচারটা রয়েছে সেটাকে ডিসক্রিমিনেট করছে ফ্রম সিএএ। আর এই সিএএ পোর্শন যেটা থাকে এটা টেমপ্লেট ইন্ডিপেন্ডেন্ট সিনথেসিস হয়।
মানে বিষয়টা হলো এরকম যে একটা এমআরএনএ আলটিমেটলি তো ডিএনএ থেকেই আরএনএ সব কটা তৈরি হয়, ডিএনএ থেকে টিআরএনএ তৈরি হয়, আরএনএ তৈরি হয়, এমআরএনএ তৈরি হয়, সবাই তৈরি হয়। তো এই যে পার্টটা এটা আলাদা করে এসে বসে, মানে এটা ডিএনএ এর মধ্যে এই জিনের মানে সিকোয়েন্সটা থাকে না, আলাদা করে এসে বসে। তাহলে এটা ক্লিয়ার হলো। এবার ডিএইচ লুপ বলছে এটা অ্যাক্টিং অ্যাজ এ এনজাইম। কি টাইপের এনজাইম? অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেস। ব্যাপারটা হলো এরকম যে আমাকে এই পোর্শনটা মুছে দিচ্ছি একটুখানি। ধর এখানে মেথিওনিন আছে, আর্জিনিন আছে, ভ্যালিন আছে, লিউসিন আছে, এরকম প্রত্যেকটা অনেক 6 অ্যামিনো অ্যাসিড রয়েছে। এবার অ্যামিনো অ্যাসিড ছাড়াও প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের জন্য মাল্টিপল টাইপের এনজাইমস আছে, E1, E2, E3, E4। তাহলে এই প্রত্যেকটা এনজাইম আমার মানে এখানে তো ডিরেক্ট জুড়ে দিতে পারবো না, আমি ফার্স্টে আগে আমাকে কনফার্ম করতে হবে আমার এই চারটের মধ্যে এখানে E1ই এসছে কিনা। কারণ আমি বলেছি দেখ এটা হলো গিয়ে কোড ফর মিথিওনিন। তাহলে E1 যদি আসে, E1টাকে সরি, E1 বলতে যে এনজাইম ফর মিথিওনিন। তাহলে অ্যামিনো অ্যাসাইল মানে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেস মানে সিনথেসিস করতে হেল্প করছে, সেই এটা হলো মিথাইল টিআরএনএ সিনথেস। তাহলে এই এনজাইমটা নাম হলো মিথাইল টিআরএনএ সিনথেস। তাহলে সেটাকে শুধুমাত্র সেন্স করতে পারবে এই ইউএসি ওয়ালা যে ডিএইচ লুপটা থাকবে। ঠিক আছে, এ তাহলে কি সেন্স করলো? নট দ্য অ্যামিনো অ্যাসিড, দ্য এনজাইম অ্যাটাচড উইথ দ্য অ্যামিনো অ্যাসিড E1। বাকি যে কেউ আসবে সরিয়ে দেবে, যে কেউ আসবে সরিয়ে দেবে, যে কেউ আসবে সরিয়ে দেবে। কাকে শুধু অ্যাকসেপ্ট করবে? একে। তাহলে এখানে কি অ্যাটাচড হবে? E1 মেথিওনিন, মেথিওনিন গিয়ে অ্যাটাচ হয়ে যাবে এখানে, E1টা এখানে কনফার্মেশন দেবে যে এটা ঠিকঠাক জিনিসপত্র ডেকেছে। তাহলে এইটা অ্যাকচুয়ালি প্রুফ রিডিং এর কাজ করছে যে টিআরএনএটা যাতে প্রপার এমআরএনএ এর সাথেই বাইন্ড করে। ক্লিয়ার? তাহলে এইটা হলো গিয়ে এর ফাংশন। এই স্ট্রাকচারটা কিন্তু প্রচন্ড আসে পরীক্ষায়, তো ভালো করে এই স্ট্রাকচারটা পড়িস। এবার হলো গিয়ে এমআরএনএ। এমআরএনএ কে আমরা বলতে পারি লিস্ট স্টেবল আরএনএ। তৈরি হয় শেষ হয়, তৈরি হয় শেষ হয়, তৈরি হয় শেষ হয়। এটা মেনলি তৈরি হয় হলো সাইটোপ্লাজমের মধ্যে, যেটা সাইটোসলিক প্রোটিন থাকে সেগুলো সাইটোপ্লাজমের মধ্যে তৈরি হয়, বা নিউক্লিয়াসের মধ্যেও কিছু কিছু তৈরি হয়। আর এমআরএনএ এর মেন ফাংশন হলো গিয়ে তোর এমআরএনএ তোর মেসেঞ্জার আরএনএ বলেছি আমি, formed during protein formation, তাহলে আমি এখানে একটা কথা বলতে পারি, এটা ধরে নে জিন 1, এটা ধরে নে জিন 2, এটা ধরে নে জিন 3। জিন 1 এমআরএনএ তৈরি করতে পারলো, সেখান থেকে প্রোটিন তৈরি হলো। জিন 2 ধরে নে আরআরএনএ তৈরি করতে পারলো, জিন 3 ধর টিআরএনএ তৈরি করতে পারলো। তাহলে শুধুমাত্র জিন 1, জিন 2, জিন 3 এর মধ্যে কে প্রোটিন তৈরি করতে হেল্প করলো? মানে প্রোটিন তৈরি করতে সবাই হেল্প করছে, বাট প্রোটিনটার আলটিমেট সেন্সটা কার কাছে আছে? জি1 এর কাছে। তাহলে এই জিনটাকে আমরা বলে দিই সিস্ট্রন। তাহলে সিস্ট্রন হলো এমআরএনএ ফর্মিং জিন। তাহলে এইখান থেকে একটা কথা আসে, অল সিস্ট্রনস আর জিনস but all genes are not সিস্ট্রন। কারণ সবকটা যে এমআরএনএই তৈরি করবে এমন কোনো গ্যারান্টি দেখ আরএনএ আর টিআরএনএও তৈরি করতে পারে।
তাহলে এইটা ছিল আমাদের এতক্ষণ আরএনএ নিয়ে আলোচনা, রাইবোজোম নিয়ে আলোচনা। মেইন ফোকাস যে পার্টটা করবো আমরা ট্রান্সক্রিপশনে, নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে হাউ ট্রান্সক্রিপশন অকার্স। ঠিক আছে, তো এত অবধি আশা করি বুঝতে পেরেছিস। কোনো জায়গায় ডাউট হলে আমাকে কমেন্ট বক্সে জানাস, আমি বাকিটা তোদের সলভ করে দেবো। থ্যাংক ইউ।